আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জামাতের নেতাকর্মীদের স্রোতে কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, লেভেল প্লেইং ফিল্ড, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৭ দফা দাবিতে সমাবেশ। মৌলভীবাজারে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়নের উদ্যোগ, ব্যতিক্রমী আয়োজনে বিশিষ্টজনদের ভূয়সী প্রশংসা। এবং আধুনিকতার দাপটে হারিয়ে যেতে বসেছে শরীয়তপুরের ঐতিহ্যবাহী কাঁসা শিল্প, সৌন্দর্য ও ঐতিহ্যের প্রতীক এখনও ধরে রেখেছে কিছু শৌখিন পরিবার। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। প্রথমবারের মতো রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে বাংলাদেশ জামাত ইসলামী। সমাবেশ উপলক্ষে এরই মধ্যে জড়ো হতে শুরু করেছেন দলের নেতাকর্মীরা। সোহরাওয়ার্দী উদ্যানে আছেন তাফিমুল ইসলাম, আমরা সরাসরি যাব তার কাছে। তাফিমুল, সমাবেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আপনি সকাল থেকে আমাদের জানাচ্ছিলেন, এখন সমাবেশের আসলে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? সমাবেশ কিন্তু সকাল থেকেই চলছে। এই মুহূর্তে 10 মিনিট আগেই কিন্তু জামায়াতে ইসলামের যে আমির ডাক্তার শফিকুর রহমান সহ শীর্ষ নেতৃবৃন্দ কিন্তু কিছুক্ষণ এসে উপস্থিত হয়েছেন। নামাজের বিরতি ছিল, গত 1 ঘন্টা নামাজের বিরতি থাকার পরে এখন কিন্তু সমাবেশ আবার শুরু হয়েছে। এখন হচ্ছে জামায়াতে ইসলামের যে নেতাকর্মীরা আছেন তারা এসেছেন, এর সাথে হচ্ছে জুলাই আন্দোলনের শহীদের পরিবাররা এবং আহতদের যে আহত যোদ্ধা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এখন হচ্ছে দ্বিতীয় পর্বের কিন্তু মূল যে আমাদের প্রোগ্রামটি সেটি কিন্তু শুরু হয়েছে। আমাদের সাথে আমাদের এক সহকর্মী রয়েছেন, তাদের কাছে শুনবো যে আজকের এই সমাবেশে তিনি কিভাবে দেখছেন। তিনি কিন্তু পুরো সমাবেশটি কিন্তু ঘুরে দেখেছেন। সুজন, ধন্যবাদ। আসলে এটা আজকে বাংলাদেশের ইতিহাস একটা ঐতিহাসিক দিন, কারণ হচ্ছে যে এই যে বাংলাদেশ জামায়াতে ইসলামের যে এত বড় একটা সমাবেশ এবং জাতীয় সমাবেশ কিন্তু জাতীয় পর্যায়ে, এবং এই যে তারা যে ঘোষণা দিয়েছিল যে 10 লাখের বেশি মানুষ কিন্তু ঢাকা সহ দেশে বিভিন্ন স্থান থেকে আসবেন। এবং আমরা যখন এখানে আসছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে, তখন কিন্তু আমরা দেখেছি বাসে করে এবং তাদের জন্য ট্রেন বরাদ্দ করা হয়েছে। আমরা তেজগাঁতে দেখেছি যে ট্রেনে করেও কিন্তু মানুষজন আসে এবং সে ছবি আমরা ভিডিও পেয়েছি। তো এত বড় একটা, এবং আপনারা জানেন যে কিছুক্ষণ আগে কিন্তু জামায়াতের সর্বোচ্চ নেতা যে আমির তিনি এসে এখানে উপস্থিত হয়েছেন এবং ঠিক 2টার সময় কিন্তু এটা শুরু হয়েছে। এবং আমি যদি বলতে চাই যে এই সমাবেশ ঘিরে যে আসলে যে পরিবেশ বা নিরাপত্তা সব জায়গায় আছে এবং এই যে মানুষের যে ঢল, এটা কিন্তু একটা অকল্পনীয়, কারণ এত মানুষ একসাথে এবং এত সুশৃঙ্খলভাবে যে সবাই এসছেন দল বেঁধে, কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ আমাদের চোখে পড়েনি। এটাও কিন্তু একটা এত বড় সমাবেশের 10 লাখ মানুষের সমাবেশে এই যে একটা ঘটনা, এটাও কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা, এবং এই ঐতিহাসিক মুহূর্তে যারা এখানে উপস্থিত হয়েছেন তারাও কিন্তু অংশ হয়ে গিয়েছেন। ধন্যবাদ। রাজনীতি বার্তা হচ্ছে যে এই যে একটা সংগঠিত হওয়া, আপনারা জানেন যে জামায়াতে ইসলামী কিন্তু একটা সংগঠিত দল, সুশৃঙ্খল দল। তো তাদের যে এই যে একটা সমাবেশ, জাতীয় সমাবেশ, এই সারা বাংলাদেশের মানুষ আসা, এটা কিন্তু চারটিখানি কথা না, এবং সুন্দরভাবে তারা কিন্তু আসেন। তাদের যে নির্দেশনা দেওয়া ছিল, বিভিন্ন কয়েকটা নির্দেশনা, তারা সেই নির্দেশনা মেনেই কিন্তু আসেন। এবং বৃষ্টি হলে একটা বিষয় খেয়াল করেন, তাদের নির্দেশনা, একটা জামায়াতে ইসলামের নির্দেশনা যে বৃষ্টি হলে কি করবেন। বৃষ্টি হলে নির্দেশনা দেওয়া আছে যে সবাই সবার জায়গায় অবস্থান করেই যাতে এই সমাবেশটিকে সুশৃঙ্খলভাবে এবং সুসম্পন্ন করা যায়, সুন্দরভাবে সমাপ্ত করা যায়, সেই দিক নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু শুরু হয়ে গেছে এবং ঠিক 2টার সময় কিন্তু শুরু হওয়া, এটা কিন্তু একটা ব্যাপার, কারণ এই যে টাইমিং এর বিষয়টা কিন্তু একটা অনেক বড় ফ্যাক্টর। একটা এত মানুষের ঢল, এত মানুষের সমাগম, এবং সেই সমাগম ঠিক 2টার সময় শুরু করা, আপনারা দেখতে পাচ্ছেন যে শুরু হয়ে গেছে। তো এবং জামায়াতের আমির ঠিক 10 মিনিট আগে কিন্তু একটা 50 মিনিটে এখানে হাজির হয়েছেন, এবং অন্যান্য নেতৃবৃন্দও আসবেন, অন্য দলের নেতৃবৃন্দ আসবেন বলে আমরা শুনেছি। এবং এখানে যে জামায়াতের যে বড় বড় নেতা রয়েছে তারা রয়েছে, নেতা কর্মীদের যে একটা উচ্ছ্বাস, যে একটা ঢল যে এইখানে আসার, এবং তারা কিন্তু আমরা রাস্তায় দেখেছি এবং এটা অব্যাহত থাকবে, সবাই আশা করছেন এখানকার। স্বামীর আরেকটা জিনিস বলে রাখি যে জামাতের নেতাকর্মীদের সাথে আমি কথা বলেছি, তারা বলছিলেন যে এই সমাবেশের মাধ্যমে আগামী নির্বাচনের আগে কিন্তু শক্তিশালী একটা বার্তা দিবে যে জামাতে ইসলামী ছোট একটি দল, যেখানে বলা হতো যে তারা নেতাকর্মীরা বলছিলেন যে তারা 4% বা 5% দল নয়, তারা কিন্তু একটি মধ্যম সারি একটি দলে এসে পরিণত হয়েছে। বলে যে
আগামী নির্বাচনে যে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা করার কথাও কিন্তু নেতাকর্মীরা বলছিলেন। এ ছিল সোহরাওয়ার্দী উদ্যান থেকে সর্বশেষ। তাফিমুল, আপনাকে ধন্যবাদ, আপনি সেখানে থাকুন। পরবর্তীতে নিশ্চয়ই আমরা আপনার সাথে যোগাযোগ করে আরও তথ্য জানব। জামাতের এই সমাবেশ প্রসঙ্গে আরও কথা বলার জন্য স্টুডিওতে আছেন আক্তার হোসেন। আমরা সরাসরি যাব আক্তারের কাছে। আক্তার, আপনি নিশ্চয়ই শুনছিলেন তাফমিমুল তথ্য জানাচ্ছিলেন সকাল থেকে, তিনি সেগুলো আপনি শুনেছেন, তিনি তথ্যগুলো জানাচ্ছিলেন সমাবেশস্থল থেকে। তো জামাত এই সমাবেশকে সফল করার জন্য বিগত 1 মাস ধরে প্রচারণা চালাচ্ছিল। আমরা এর আগেও এটি নিয়ে আলোচনা করেছি এবং তারা 7 দফা দাবি জানাচ্ছে। সার্বিক পরিস্থিতিটা আপনি কি মনে করছেন? জামাত আসলে মানে এর বৈশিষ্ট্যটা কি, তাদের এই সমাবেশের বা তাৎপর্য কি? আমরা আসলে আমাদের 2 জন সহকর্মীর কাছ থেকে যেমনটি শুনলাম এবং আমরা আগের সংবাদেও দেখিয়েছি, জামায়াতের আজকের এই সমাবেশটির বড় বৈশিষ্ট্য হচ্ছে যে লোক সমাগম। তারা আসলে দেখাতে চায় যে জামায়াত কত বড় শক্তি এই দেশে, সেই চিত্রটি তারা তুলে ধরতে চায়। আমরা দেখছি যেমন শাহবাগ থেকে কাকরাইল ছাড়িয়ে কিন্তু পল্টন পর্যন্ত জামাতের এই যে সমাবেশের যে পরিসর সেটা কিন্তু ছাপিয়ে গিয়েছে অর্থাৎ। এবং আপনি যেটি বললেন যে এই সমাবেশকে কেন্দ্র করে সারা দেশে তারা গণসংযোগ করেছে, পথসভা করেছে সফল করার জন্য। এবং আমরা দেখছি গত রাত থেকে লঞ্চ ভরে ভরে দক্ষিণাঞ্চল থেকে লোক এসেছে, ট্রেন ভাড়া করে রাজশাহী থেকে অন্যান্য অঞ্চল থেকে কিন্তু ট্রেন ভরে ভরে লোকজন এসেছে। সব মিলিয়ে আসলে জামাত একটি চমক দেখাতে চেয়েছে, যেহেতু দীর্ঘ প্রায় 15 বছর জামায়াত ওইভাবে কাজ করতে পারেনি, তাদের যেই সাংগঠনিক যেই ভিত্তি সেটি তারা দেখাতে পারেনি। আপনি জানেন যে 2013 সালে যখন জামায়াতের নিবন্ধন আদালতের রায়ে স্থগিত হয় তখন থেকে কিন্তু কার্যত তারা বড় ধরনের কোনো সমাবেশ করেনি, যদিও তারা বিভিন্ন বিক্ষিপ্তভাবে কর্মসূচি করেছে। তো আজকের এই সমাবেশ থেকে মূলত 2টি বার্তা, যেহেতু এখন সামনে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনমুখী ট্রেনে যে রাজনৈতিক দলগুলো উঠেছে সেই নির্বাচনকে সামনে রেখেও কিন্তু আপনার তারা যে একটা নির্বাচন, যে আপনি জানেন যে নির্বাচন আসলে নানান সমীকরণ হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে। যেমন আমরা জানি যে দীর্ঘদিন কিন্তু বিএনপির সঙ্গে, বিএনপির অন্যতম মিত্র দল ছিল জামায়াত ইসলামী, কিন্তু এখন সেই জায়গা থেকে এসে আমরা লক্ষ্য করছি যে একটি দূরত্ব বাড়ছে। আবার পাল্টা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিশেষ করে যারা গণ অভ্যুত্থানের অংশীদার ছিল, সেই দলগুলোকে কাছে চাইছে জামাত। যেমন আজকে আপনি দেখতে পাবেন যে এই যে সমাবেশ মঞ্চ, সেই মঞ্চে কিন্তু জামায়াত ইসলামী ছাড়াও কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও তারাও আসবেন। এবং এখন পর্যন্ত মাত্র যেহেতু সমাবেশ, সেখানে বিএনপির কোনো প্রতিনিধি থাকবে না, বিএনপিকে দাওয়াত করা হয়েছে। অর্থাৎ তারা বলছে যে ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা সবাইকে দাওয়াত করেছে, কিন্তু আমরা বিএনপির তরফ থেকে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি যে বিএনপির কোনো প্রতিনিধি আদৌ আসবেন কি না সে বিষয়ে আসলে এখন তাদের দলীয় সিদ্ধান্ত আসেনি। কিন্তু এছাড়া যে অন্যান্য যে ইসলামিক দলগুলো রয়েছে কিংবা তারা বলছেন দেশপ্রেমিক দল, যেমন আপনি ধরতে পারেন যে চরমনায়ের পীরের নেতৃত্বাধীন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস এবং অন্যান্য যেই অপর রাজনৈতিক দলগুলো রয়েছে, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, এনসিপি, তাদের প্রতিনিধিরা কিন্তু অনেকে এসেছেন এবং অনেকে আসছেনও এই সমাবেশে। তারাও গুরুত্বপূর্ণ, অর্থাৎ তারা যেটা বলছে যে তারা একটি প্ল্যাটফর্মে আসতে চান, অর্থাৎ যেই ঐক্যের ডাক তারা দিয়েছেন, সেই ঐক্যগুলো এবং সেই ঐক্যগুলো কিসের ভিত্তিতে হবে। তো এই তারা 7 দফা দাবি জানাচ্ছে। সেই 7 দফা দাবির অন্যতম হচ্ছে যে এই 24-এর যে 5 আগস্ট যে অন্যান্য সময় যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যার বিচার এবং রাষ্ট্রের যে প্রয়োজনীয় সংস্কার, সেই সংস্কারের কথা তারা বলছেন। এবং জুলাই গণ অভ্যুত্থানের যে শহীদদের স্বীকৃতি এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তার চেয়ে বড় যে বিষয় সিগনিফিকেন্ট, যে তারা আগামী নির্বাচনে কী ধরনের নির্বাচন পদ্ধতি হবে সেটি নিয়ে কিন্তু রাজনৈতিক বিতর্ক এখন তুঙ্গে বলা চলে। কারণ অন্যান্য রাজনৈতিক দলগুলো এর সপক্ষে কথা বলছেন, কিন্তু বিএনপি বিরোধিতা করছে পিআর পদ্ধতি, যেটা বলছে। তো পিআর পদ্ধতি নিয়েও কিন্তু আজকের এই সমাবেশ থেকে একটি বড় বার্তা আসবে। তরুণ প্রজন্মকে আসলে জামায়াত কাছে টানতে চাইছে, যেহেতু দীর্ঘদিন জামায়াতের জামায়াতের বিরুদ্ধে কোণঠাসা করে রাখা হয়েছে, তারা সামনে আসতে পারে না, জামায়াতের চরিত্রকে তুলে ধরতে পারেনি। কিন্তু এখন তারা চাইছে, যেমন এই 24-এর গণ অভ্যুত্থানে কিন্তু তাদের একটি বড় অংশ রয়েছে। তো সেই পজিটিভ ইমেজকে কাজে লাগিয়ে তারা এখন তরুণ প্রজন্ম, আপনি জানেন যে এইবারের আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে কিন্তু একটি বড় ফ্যাক্টর হচ্ছে যে প্রায় 4 কোটি যে তরুণ ভোটার রয়েছে, সেই তরুণদেরকে কিন্তু কাছে টানতে চাইছে। যেহেতু 24-এর যে গণ অভ্যুত্থানে, সেই 24-এর গণ অভ্যুত্থানে এই তরুণদের একটি বড় ভূমিকা ছিল।
তো এই তরুণদেরকেও তারা কাছে টানতে চায়। আজকে দেখবেন আপনার সমাবেশে যে ক্যারেক্টার যদি আমরা বিশ্লেষণ করি, সারা দেশ থেকে যেমন একদম সাধারণ মানুষ এসেছে, লুঙ্গি পরা মানুষ এসেছে, আবার কিন্তু ছাত্র জনতাও তারা এসেছে। যদিও জামায়াতের যে একটি ছাত্র সংগঠন রয়েছে, ছাত্র শিবির, তারা অফিসিয়ালি যদিও এখানে ব্যানার নিয়ে অংশগ্রহণ করেনি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বড় একটি তরুণদের একটি অংশগ্রহণ এতে রয়েছে। এবং আপনি জানেন যে প্রত্যেকটি সেক্টরে, অর্থাৎ জামায়াত যে সকল সেক্টরে কাজ করে, অর্থাৎ আইনজীবী, পেশাজীবী, চিকিৎসক, তারাও কিন্তু তাদের একটি বড় পার্টিসিপেশন এই সমাবেশে আছে। অর্থাৎ সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে তারা ছুঁয়ে যেতে চায় এবং তারা দেখাতে চায় যে আগামীতে জামায়াত যে একটি শক্তি, সেই শক্তির তারা জানান দিতে চায়। এবং আগামীতে যেই রাজনৈতিক মেরুকরণ হবে, আশা করা যায় এখান থেকে যেই নির্বাচনমুখী সংস্কার, তাদের যে দাবির, এই 7 দফা দাবিতে যারা একমত হবে, তাদেরকে নিয়ে হয়তোবা রাজনৈতিক নতুন জোট হতে পারে। আপনি বলছিলেন যে বিএনপির সাথে দূরত্বের কথা আপনি তুলে ধরছিলেন, তো সেখানে বিএনপিকেও কিন্তু আজকে আমন্ত্রণ জানানো হয়েছে, আপনি জানাচ্ছিলেন। বিএনপি যদি এখানে উপস্থিত হয়, সেক্ষেত্রে জামাতের সাথে যে আগামী নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন ইস্যু নিয়ে যে একটু দূরত্ব তৈরি হয়েছে আপনি বলছিলেন, সেটা কি ঘোচানোর কোনো সম্ভাবনা দেখেন কিনা? হ্যাঁ, বিষয় আপনি সঠিক বলেছেন। বিষয়টা হলো যে জামায়াত কিন্তু আসলে বিএনপির সাথে দূরত্ব বলতে আসলে রাজনৈতিক মাঠে আসলে রাজনীতির আসলে শত্রু মিত্র আসলে চিরস্থায়ী নয়। কিছু কিছু ইস্যুতে হয়তো বিএনপির সাথে দূরত্ব, কিন্তু আপনি জানেন যে দীর্ঘদিন প্রায় 1999 সাল থেকে কিন্তু 4 দলীয় ঐক্য জোটের ব্যানারে জামায়াত ইসলামী রাজনীতি করেছে, নির্বাচন করেছে। তো তাদের এই দীর্ঘ জোট, সেই সম্পর্ক কিন্তু একেবারে খারাপ হয়নি। কিন্তু এখন কিছু কিছু, যেমন সংস্কার আগে না নির্বাচন আগে, কিংবা কোন পদ্ধতিতে নির্বাচন, এই পদ্ধতিগত জায়গা থেকে এসে হয়তো তাদের দূরত্বটা বেড়েছে। তা আজকে যদি বিএনপির নেতৃবৃন্দ এখানে আসেন, আমার মনে হয় যেহেতু ফ্যাসিবাদ বিরোধী তারা কথা বলছে, যে ফ্যাসিবাদ বিরোধী সমস্ত শক্তি, আপনি জানেন যে দীর্ঘ 15 বছর যেমন একটি রেজিম এখানে ক্ষমতায় ছিল, সমস্ত বিরোধী দল কিন্তু এখানে নিষ্পেষিত হয়েছিল। এখন এই বিরোধী দলের যদি একটি প্ল্যাটফর্মে আসে, ঐক্য থাকে, তাহলে অবশ্যই এটা দেশের জন্য মঙ্গল হবে এবং আমি মনে করি এইটা হওয়া উচিত। আক্তার, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষের পর জারি করা কারফিউ 14 ঘন্টার জন্য শিথিল করা হয়েছে। আজ সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। কারফিউ শিথিল হলেও জনমনে এখনও আতঙ্ক বিরাজ করছে। জরুরি প্রয়োজনীয় ঘর থেকে বের হচ্ছেন না অনেকে। শহরের বেশিরভাগ দোকান বন্ধ রয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে কারফিউর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষে নিহতদের ময়নাতদন্ত না করা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহতদের মরদেহ স্বজনরা নিজ উদ্যোগে নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত করা সম্ভব হয়নি। প্রয়োজনে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার যে অভিযোগ উঠেছে, সেই বিষয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি কাজ করছে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সাধারণ বিষয়টা তো ওখানে দেখতে পারতো। ময়নাতদন্ত যেমন ধরেন যে ঢাকার যেটা আছে, এটা তো ময়নাতদন্ত হচ্ছে। আর কয়েকটা যে দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়নাতদন্ত কীভাবে হবে? ওইগুলি যদি দরকার হয় আবার ময়নাতদন্ত হবে। ডেড বডি তো ইচ্ছের থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়নাতদন্ত করা। এটা ব্যাপারে একটা কমিটি গ্রহণ করা হয়েছে, এই কমিটিতেই নির্ধারণ করবে এটা কার দায়। প্রকৃতি অমূল্য সম্পদ। সুন্দর ও নির্মল পরিবেশের সঙ্গে মানুষের সুস্থতা জড়িত, সেই চেতনাবোধটাও এখন অনেকটাই ম্রিয়মাণ। তাই তো প্রকৃতির সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের সেতুবন্ধন গড়তে সবুজের সাথে বাংলাদেশ স্লোগানে মৌলভীবাজারের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের ব্যতিক্রমী সবুজায়নের উদ্যোগ। পরিবেশ সুরক্ষার পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে সচেতনতা তৈরিতে অনন্য উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন বিশিষ্টজনেরা। এম এ সালামের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ুর বিরূপ প্রভাবে বন্যা, খরাসহ প্রাকৃতিক দুর্যোগের কষাঘাতে জর্জরিত বাংলাদেশ। ক্ষতিগ্রস্ত হচ্ছে মানব সম্পদ, ভেঙে পড়ছে অবকাঠামো। পরিবেশ প্রতিবেশ রক্ষায় সবখানে সবুজায়নের তাগিদ।
পরিস্থিতির উত্তরণে নতুন প্রজন্মকে প্রকৃতিপ্রেমে উদ্বুদ্ধ করতে মৌলভীবাজারের ব্লুমিং রোজ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের ব্যতিক্রমী সবুজায়নের উদ্যোগ। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে মৌলভীবাজারে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। মৌলভীবাজার একটি চা বাগান অধ্যুষিত এলাকা এবং এখানে এই যে চায়ের যে বাগান, এখানে কিন্তু গাছের কিন্তু একটা বিশাল প্রয়োজন আছে, বড় গাছের। এই গাছ কিন্তু আমাদের পরিবেশকে এমন শীতল রাখছে যেটা একটি পূর্ণবয়স্ক গাছ 5-6টি এয়ার কন্ডিশনারের কাজ করে, যেটা ভাবতেও অবাক লাগে যে এত উপকারী যে গাছ, সেই গাছ আমরা কেটে ফেলছি, সেই গাছ আমরা কিন্তু নিধন করছি, সেই গাছ কিন্তু আমরা সেভাবে পরিচর্যা করছি না। সুতরাং আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। ফলদ, বনজ ও ঔষধি সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে শিশুরা। গাছ নিয়ে বাড়িতে লাগাবো, গাছ বড় হলে ফল খাবো, বড় হলে ফল খাবো। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আনন্দ মুহূর্ত ছুঁয়ে যায় সবার হৃদয়। আমাদের পিছিয়ে পড়া বাচ্চাদেরকে নিয়ে ব্লুমিং রোজের বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি করায় আমাদের বাচ্চারা খুব উচ্ছ্বাসিত এবং আনন্দিত। প্রথম যে আমাদের একটা গাছ পুরস্কার দেওয়া হয়েছে, এই আয়োজনটা আগে কখনো হয়নি। আমরা দোয়াগুলো চাইবো অটিস্টিক বাচ্চাদের জন্য, আমরা চাইবো এরকম অটিস্টিক বাচ্চাদের জন্য যদি আরো করা হয় চ্যানেলের পক্ষ থেকে, আমরা আরো বেশি খুশি হব। প্রকৃতির সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের সেতু বন্ধন করতে প্রকৃতি ও জীবন ক্লাবের ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন বিশিষ্টজনেরা। গাছ লাগিয়ে যত্ন করতে হয়, 10 বছর 12 বছর 5 বছর 6 বছর একটা গাছের যত্ন নেওয়ার পরে এক এক গাছ অনুযায়ী এক এক ধরনের ফলন আমরা পাই। আপনারা যে আমাদেরকে সম্মানিত করেছেন এই আয়োজনটা করে, জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই। পরিবেশবিদরা বলছেন, ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে পারলে ভালো থাকবে প্রকৃতি, ভালো থাকবে বাংলাদেশ। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ঐতিহ্যবাহী কাঁসা পিতলের শিল্প আজ হারিয়ে যাওয়ার পথে। আধুনিক বিকল্পের দাপটে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে হাজার বছরের পুরনো এই শিল্পের। এখনও যারা এই শিল্পের সঙ্গে যুক্ত আছেন তারা আছেন নানা সংকটে। যথাযথ সহায়তা ও উদ্যোগ না এলে হয়তো মুছে যাবে গুরুত্বপূর্ণ এক সাংস্কৃতিক পরিচয়। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। বাঙালি সংস্কৃতির প্রাচীন এক নিদর্শন কাঁসা পিতলের শিল্প। কোনো এক সময় এই শিল্পের টুংটাং শব্দে মুখর ছিল দেশের বিভিন্ন অঞ্চল। শরীয়তপুর জেলার পালং, বাঘিরা, বিলাসখান, দাসার্তা এই এলাকাগুলোয় 2 শতাধিক কারখানায় 5 শতাধিক পরিবার জীবিকা নির্বাহ করত এই পেশায়। কিন্তু এখন হাতে গোনা কয়েকটি পরিবার কোনো মতে টিকিয়ে রেখেছে এই ঐতিহ্য। যে হিন্দুরা ছিল এরাই ছিল বাড়ির ভিতরে প্রায় 500 কলকাতায় গেছে। এখন কি অবস্থা আপনার? এখন তো কালে বিলুপ্তর দাদাই গেছে, বাপে করছে, বড় ভাইরা করছে, আমরা করি না। আমাকে কারিগর কাজ করতো 8 জন 10 জন, এখন 2-1 জনে কোনো রকম কাজ করি, মালপত্রই চলে না। এই শিল্পে পরিশ্রম প্রচুর, মজুরি কম, কাঁচামাল দুষ্প্রাপ্য। তার উপর নতুন প্রজন্মের আগ্রহ নেই বললেই চলে। তবুও কিছু শৌখিন পরিবার এখনো ধরে রেখেছেন এই শিল্পের সৌন্দর্য আর ঐতিহ্য। প্রত্যেকেরই আলাদা আলাদা বিভিন্ন প্রকারের 10টা জগ আছে, মানে এক একটা এক এক রকমের। আমরা তো প্রত্যেকেই কাঁসার প্লেটে খাই। বাসায় কি নিয়মিত ব্যবহার করেন? নিয়মিত ব্যবহার। সরকারি সহযোগিতা, প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, কাঁচামাল সরবরাহ এবং বাজার সম্প্রসারণ এই পদক্ষেপগুলো না নিলে হয়তো একদিন সত্যি হারিয়ে যাবে কাঁসা শিল্প। কাঁচামালের যে দামটা যদি একটু কম হতো তাহলে হয়তো মানুষের নিয়ন্ত্রণের ভিতরে থাকতো। এক যুগে হয়তো মনে হয় তামা কাঁসা পিতল বাংলাদেশে থাকবোই না। কাঁসা আর পিতলের সঙ্গে জড়িয়ে আছে আমাদের আদি সংস্কৃতি। আন্তর্জাতিক বাজারে আছে এর সম্ভাবনাও। পৃথিবীর বিভিন্ন দেশ তাদের ঐতিহ্য ধরে রাখার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়েছে। আমাদের এই দেশে, এই উপমহাদেশে হাজারো ঐতিহ্য আছে, কিন্তু দিনের পর দিন এই ঐতিহ্যগত শিল্পগুলো বিলুপ্তির পথে চলছে। কাঁসা শিল্প তার বিলুপ্তি। অথচ এই শিল্প দিয়ে আমরা যেমন আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে পারতাম, বিশ্ব বাজারে একটা বাণিজ্যিক রূপ দিতে পারতাম, সেটা হয়ে ওঠে। শরীয়তপুরের দাসার্তা থেকে শাইখ সিরাজ, চ্যানেল।
দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখুন আজ রাত ৯টার সংবাদের পর হৃদয়, মাটি ও মানুষ অনুষ্ঠানে। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবারও আমন্ত্রণ। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুরের নুহাশপল্লীতে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। হুমায়ুন আহমেদের স্ত্রী, 2 ছেলে নিশাদ ও নিনিতকে নিয়ে কবর জিয়ারত করেন। নুহাশপল্লীর কর্মচারীরাও কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষে নুহাশপল্লীতে ভিড় জমান ভক্ত, সাহিত্যপ্রেমী, নাট্যজন ও শিল্পীরা। 2012 সালের 19 জুলাই জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ মারা যান। তাকে গাজীপুরের নুহাশপল্লীর লিচু বাগানে দাফন করা হয়। তিনশো ছেলে পেলে আসছে, সকাল থেকে কোরআন খতম হচ্ছে, দুপুরে হচ্ছে স্যারের প্রিয় খাবার, ওই বাচ্চাদের খাওয়ানো হবে। হুমায়ুন স্যারের মৃত্যুবার্ষিকী শুনে এখানে ছুটে আসা, যে অনেক পছন্দের একজন লেখক তিনি। এই একটা দিন স্যারেরকে খুব কাছ থেকে দেখার জন্য, আর কি স্যারের যে শুভাকাঙ্ক্ষী যারা আসে তাদের সাথে পরিচিত হওয়ার জন্যই আসি এখানে। দেশের রিসোর্টগুলোকে ন্যাচারাল লার্নিং সেন্টারে রূপান্তরের পরিকল্পনার কথা জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রিসোর্টগুলোকে পরিবর্তন করলে শিশুরা পরিবেশ, প্রকৃতি সম্পর্কে অনেক কিছু শিখতে পারবে। ভবিষ্যতে তারা গাছ কাটার সময় একাধিকবার ভাববে। বিশ্ব পরিবেশ দিবস 2025-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। অনুষ্ঠানে 5টি ক্যাটাগরিতে 28 জনকে পুরস্কৃত করা হয়। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ। বন বিভাগ কেন পারে না তার যে রিসোর্টগুলো আছে যেখানে ভিআইপিরা গিয়ে থাকে সেগুলোকে নেচার লার্নিং সেন্টারে কনভার্ট করতে, যেখানে একটা স্কুলের বাচ্চারা যাবে, তারা একটা রাত কাটাবে, ভোরে উঠে পাখি দেখবে। এটা যে কতটা গুরুত্বপূর্ণ এটা যখন সে উপলব্ধি করবে তখন একটা গাছ কাটা গেলে কি হয় এরকম তর্ক আর হবে না। এবারে নিটোলটাটা কৃষি সংবাদ। কৃষকের আগ্রহ বাড়ায় চলতি মৌসুমে গাইবান্ধায় পাট চাষ বেড়েছে। এবার বিছা পোকার আক্রমণ নেই, পর্যাপ্ত বৃষ্টিতে খালবিলে পানি থাকায় পাট জাগ দিতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে না চাষিদের। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের তথ্য, ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। দেশি পাট CVL 1-3 D154 JRO পাট চাষের পাশাপাশি তোষা পাট ও মহারাষ্ট্র সহ নানা জাতের পাটের আবাদ করেছেন কৃষক। এবার পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় পাটের আবাদ ভালো হয়েছে। দেশি পাটটা আবাদ হতো বা টোষা পাট আবাদ হতো, এখন খালি টোষা পাটই আবাদ হয়, দেশি পাট আর হয় না। সরকারকে উদ্যোগ নেওয়া লাগবে, মানে পাট করার জন্য সবাইকে সহযোগিতা করা লাগবে। ইতোমধ্যে আগাম চাষ করা পাট কর্তন শুরু হয়েছে। অনেক এলাকায় চলছে পাট জাগ দেওয়া ও আঁশ ছড়ানো এবং শুকানোর কাজ। পাটের ফলন মোটামুটি ভালো, যাই হোক রোগ বালাই কম। দাম 1000-500 টাকা এমন থাকা নাকি। বিগত বছরের তুলনায় এবার পাটের বাজার দর ভালো পাওয়ার আশা করছেন কৃষক। ফলনটা একটু হয়তো কম হবে, মোটামুটি ভালোই হয়েছে আর কি, দামও ভালো আছে। দাম এখন 3500 টাকা 600 টাকা এরকম। জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছর জেলায় 13,822 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। আপনার রিবন রেটিং পদ্ধতিতে, অর্থাৎ অল্প পানিতে পাটটা কিভাবে পচাবেন এই প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে। এর ফলে আমার পশ্চিম অঞ্চল অর্থাৎ বরেন্দ্র যে অঞ্চলগুলোতে আছে কৃষকরা দিনকে দিন পাট চাষে আগ্রহ হচ্ছে। উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি ব্যবহার বৃদ্ধির মাধ্যমে বাংলার সোনালী পাটের সুদিন ফিরে আসবে, এমনটি প্রত্যাশা সকলের। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। সুন্দরবনের দুবলা এলাকার মাঝের চর থেকে অসুস্থ অবস্থায় একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার দুপুরে মাঝের চর এলাকায় হরিণটি অসুস্থ ও নিস্তেজ অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে যায়। হরিণটিকে দুবলা জেলেপল্লীর স্টেশন অফিসে নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা ও সেবা দেওয়া হচ্ছে। হরিণটিকে পরীক্ষা নিরীক্ষা করে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। বন কর্মকর্তাদের ধারণা, দীর্ঘক্ষণ না খাওয়া এবং অতিরিক্ত লবণাক্ত পানি পান করায় হরিণটি দুর্বল হয়ে পড়েছিল।
বন বিভাগ জানিয়েছে পুরোপুরি সুস্থ হলে হরিণটিকে আবার স্বাভাবিক পরিবেশে মুক্ত করা হবে। নীলবন প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় শেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন রূপসী শেরপুর। শহরে জিকে পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে কর্মসূচি উদ্বোধন করা হয়। পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েসের সভাপতি রফিক মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মাসুদ হাসান বাদল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম সহ অন্যরা। পরে শতাধিক মানুষের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এক শহীদ এক বৃক্ষ স্লোগানে জুলাই শহীদদের স্মরণে নওগাঁয় 9 জন শহীদদের নামে বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে। জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। সে সময় আরও ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদিন, নওগাঁ বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম সহ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরে দেশীয় ফলদ, বনজ ও ঔষধি শোভাবর্ধনকারী গাছ লাগানো হয়। জুলাই গণঅভ্যুত্থানে সাতক্ষীরার 5 শহীদের স্মরণে বৃক্ষরোপণ করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদের পুরাতন ডাকবাংলো চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। সে সময় আরও ছিলেন জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম, জেলা বিএনপি সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি সহ অনেকে। এবারে খেলার খবর। জামাতের নেতাকর্মীদের স্রোতে কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, লেভেল প্লেইং ফিল্ড, পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ 7 দফা দাবিতে সমাবেশ। মৌলভীবাজারের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়নের উদ্যোগ, ব্যতিক্রমী আয়োজনে বিশিষ্টজনদের ভূয়সী প্রশংসা। এবং আধুনিকতার দাপটে হারিয়ে যেতে বসেছে শরীয়তপুরের ঐতিহ্যবাহী কাঁসা শিল্প, সৌন্দর্য ও ঐতিহ্যের প্রতীক এখনও ধরে রেখেছে কিছু শৌখিন পরিবার। দর্শক, এখনকার সংবাদ আয়োজনে পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।